মাত্র 2 মিটার ফ্যাব্রিকে কি করে আপনি একটা ভীষণ সুন্দর স্কার্ট প্লাজো বা এ লাইন প্লাজো তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা তাই দেখব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবার অনুরোধ করব, নোটিফিকেশান বেলটা অন করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আমরা দেখে নিই এই সুন্দর স্টিচিং টিউটোরিয়ালটা। ঘেরদার এই রকমভাবে স্কার্ট প্লাজো, এর জন্য 2 মিটার ফ্যাব্রিক তো নিয়েছি। ফ্যাব্রিকের যে উইথটা সেটা অবশ্যই একটু বেশি হতে হবে, মিনিমাম 43 ইঞ্চ উইথ এখানে লাগবে। 43 ইঞ্চ বা 44 ইঞ্চ উইথ, কিন্তু 56 বা 60 ইঞ্চ উইথ এতটা কিন্তু লাগার দরকার নেই। তো আমরা এখানে উইথটাকেই আমাদের প্লাজোর লেন্থ নেব। মানে এখানে যা আমার যেমন 40 ইঞ্চ রয়েছে, 39 ইঞ্চ রয়েছে আমার লেন্থটা। তো সেই লেন্থটার ওপর দিকে আমি বেল্ট এবং নিচের দিকে ফোল্ডিংয়ের নিয়ে 43 ইঞ্চ আমি এভাবে নিচ্ছি। ওইখানে এটা হচ্ছে উইথটা, যেভাবে আমি সবুজ কালি দিয়ে দাগ দিয়েছি। এবারে দেখুন আমরা এখানে কিভাবে মেজারমেন্টটা নেব। প্রথমে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম বেল্টের জন্য। বেল্টটা এখানেই আমি ফোল্ড করে নেব। এবার এটা 17 ইঞ্চি মাপে আমি এখানে দাগ দেবো। প্রথমে আমি এখানে 17 ইঞ্চি নিচ্ছি আমার ফ্রন্ট পার্টের জন্য। যা এখানে আমার মেজারমেন্ট সেটা আমি আপনাকে পরে বোঝাচ্ছি, কিন্তু এখানে 17 ইঞ্চিতে একদম ওপর থেকে নিচ পর্যন্ত এখানে দাগ দিয়ে দেব। এটা আমার ফ্রন্ট পার্ট এই লাইন প্লাজো প্যান্টের। তো আমি একটু দুটো কিনারা যাতে ভালোভাবে দেখা যায় সেভাবে দেখাচ্ছি। এবারে দেখুন আমি 2.5 ইঞ্চিতে দাগ দিলাম বেল্টের জন্য। আপনি 3 ইঞ্চিতেও দাগ দিতে পারেন বা 2 ইঞ্চিতেও দাগ দিতে পারেন। এখানে দেখুন আমার 1 ইঞ্চি আমার ইলাস্টিকটা চওড়া, সেই ইলাস্টিকের চওড়া অনুযায়ী আমি এখানে দাগ দিলাম, তার সাথে সেলাইয়ের জন্য মার্ক করলাম। তো এবার এখানে আমরা ক্রচ এরিয়ার ফর্মুলাটা বুঝবো। যা আপনার হিপ রাউন্ড বডি অনুযায়ী সেই হিপের 4 ভাগের 1 ভাগ, আমার ক্ষেত্রে এটা 11 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি লুজিং নিয়ে আমি 14 ইঞ্চিতে হিপের জন্য মার্ক করব। কিন্তু আমরা এই যে হিপের জন্য মার্ক করছি সেটা কিন্তু আমরা এই বেল্টের জন্য যে মার্ক করেছি তার নিচ থেকে মার্ক করব। এবার হরাইজন্টালি যেভাবে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি সেখানে 2.5 ইঞ্চিতে মার্ক করব। আপনি হেভি সাইজ হলে 3.5 ইঞ্চিতেও কিন্তু মার্ক করতে পারেন। তো এখানে দেখুন আমি এটাকে সোজা এইভাবে দাগটাকে টেনে দেব, বেলটা ক্রস করে যাবে। এবার এই কর্নারটাতে মোটামুটি 1 ইঞ্চি এরকম মার্ক করে নিয়ে আমি একটা গোলাই দিয়ে নেব, রাউন্ড শেপ, নর্মাল রাউন্ড শেপ। এবার আমরা এখান থেকে যে আমরা অন্য পাশটাতে মার্ক করব। এই যে ক্রচ এরিয়া যেখানটায় আমার পয়েন্টটা, সেই গোলাইটা দিলাম, সেখান থেকে অন্য সাইডে মার্ক করব। তো এখানে মার্ক করছি আর এখানটাতে আমরা আদার সাইডের পয়েন্টে মার্ক করছি। এবার দেখুন আমরা ওয়েস্টটা কত নেব। আমাদের যা হিপ রাউন্ড তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমার কাছে 11 ইঞ্চি, তার সাথে আমি 4 ইঞ্চি যোগ করব, তাহলে 15 ইঞ্চি হচ্ছে। আপনি এর থেকে বড় নিতে চাইলে আর একটু বেশি ফ্যাব্রিক আপনাকে নিতে লাগবে। তো আমি 15 ইঞ্চিতে মার্ক করলাম। আর এবার এখান থেকে এই নিচের দিকে আমরা কিন্তু এরকম কর্নার করে এ লাইন শেপ করে আমি এখানে মার্ক করব। এটা যেহেতু এ লাইন প্লাজো, তো আমি এখানে এ লাইন শেপ করে করছি। এটা অনেক বেশি ঘেরদার তৈরি হবে, অনেক বেশি খোলামেলা হবে, আর পুরো স্কার্ট প্লাজোর মতন আপনি ঘের পাবেন। পরে অনেক বেশি আরামদায়ক, স্বচ্ছন্দ বোধ করবেন। ভীষণ সুন্দর এটা, মানে মনে করুন না যে এটা একটা লেহেঙ্গার মতন আপনি পরতে পারবেন, অথচ এখানে কিন্তু প্যান্টের মতন আরামদায়ক পাবেন। এবার এখান থেকে আমরা 1.25 ইঞ্চিতে মার্ক করলাম, আর তারপর এখান থেকেও কিন্তু আমরা একটা স্ল্যান্ট লাইন ড্র করব, ঠিক এই লাইন প্লাজোর মতন করে, যেদিকে ক্রচ লাইনটা রয়েছে ঠিক এই রকমভাবে দাগ দেব। আমি একটু ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করেছি, তাহলে যারা বিগিনার্স তাদের পক্ষেও বুঝতে সুবিধা হবে। তারপরেও যদি কোনো জায়গায় আপনার অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অন্তত শর্ট ভিডিওর মাধ্যমে হলেও আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আমি লাইভ ভিডিওর মাধ্যমে
মাধ্যমেও আপনাকে ডিটেলিংয়ের সাথে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন এই রকমভাবে আমরা এখানে দাগ দিয়ে দিলাম। আপনি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, যা আপনার ভালো লাগছে কি আপনি বুঝতে পারছেন সবটাই কিন্তু আপনার কমেন্টের উপর নির্ভর করছে। যেভাবে দাগ দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু আমরা এখানে কাট করব। এই এ লাইন শেপটাকে যদি আপনি আর একটু বেশি ডিপ করে দিতে চান, আর একটু বেশি ঘের চান, তাহলে আপনাকে 3 মিটার ফ্যাব্রিক নিতে হবে, আর তাহলে এইরকম আরও বেশি ঘের আপনি পেয়ে যাবেন। তো এইরকম এতে করেও কিন্তু আমাদের অনেকখানি ঘের হয়েছে। আমি একদম লাস্টে আপনাকে মেপে দেখিয়ে দেবো যে কতখানি ঘের আমরা কিন্তু এই 2 মিটার ফ্যাব্রিক থেকেই কিন্তু পেয়ে গেছি। তো দেখুন 2 মিটার ফ্যাব্রিকটাও মানে অনেকখানি জিনিস তৈরি করার জন্য একদম পারফেক্ট কিন্তু হয়ে যাবে। এটা মিডিয়াম সাইজের জন্য আমি তৈরি করছি, অথচ ভীষণ সুন্দর ইজিলি এটা তৈরি হয়ে যাবে। এবার দেখুন এই যে অন্য পাশটা, এটা একটু স্ল্যান্ট ওয়েতে রয়েছে, আর আমার না এই প্রিন্টটা একই দিকে রয়েছে, মানে এদিক ঘুরে গেলে উল্টে যাবে এমন নয়, তাই এই প্রিন্টটা আমি ঘুরিয়ে নিলাম। তো যেদিকটা বেশি ফ্যাব্রিক রয়েছে সেই দিকটা নিয়ে নিলাম ওপরে, আর যে দিকটা এরকম কম, মানে ওপরের দিকটা ওয়েস্ট লাইনে কমটা থাকলে সুবিধা হবে, আর নিচের দিকের ঘেরটা বাড়াতে চাইছি আমি, তাই বেশি দিকটা নিচের দিকে রাখলাম। এবার এইখানে আমি আমার ফ্রন্ট পার্টটা রাখবো, রিপ্লেস করছি এখানে দেখুন বাকি ফ্যাব্রিকটার উপরে। সাদা মিশে যাচ্ছে কিন্তু তাও বোঝা যাচ্ছে, আমি পেন্সিল দিয়ে বা চক দিয়ে দাগ দেওয়ার চেষ্টা করছি। এই যে টু ফোল্ড ফ্যাব্রিক করে আমরা কিন্তু এখানে কাট করছি। দুটো পার্ট আলাদা আলাদা হবে, একটা বড় একটা ছোট, যেমনটা আমাদের নর্মাল প্লাজোর ক্ষেত্রে হয়ে থাকে। তো আমি এখানে একই সাথে দুটো পার্টকে আলাদা আলাদা করে কাট করছি, কিন্তু আলাদা আলাদাভাবে দুটো পার্ট কাট করলে আপনার ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এবার আমার এখানে অনেকটা ফ্যাব্রিক আছে, তাই আমি যে দিকটা ক্রচ এরিয়া নয় তার উল্টো দিকে অন্য পাশের ফ্যাব্রিকটাতেও 1 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক রাখতে পেরেছি, তাহলে আরও বেশি ঘেরদার হবে। এটা যদি আপনি নাও রাখতে পারেন তাহলে ওই সাইডটা একই রকমের হবে ও যেমনটা আপনার ফ্রন্ট পার্টে রয়েছে, তাই সমানভাবে দাগ দিলেও কোনো অসুবিধা হবে না। ফ্যাব্রিকটা ছিল তাই আমি একটু এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, সেটা আপনি ক্রচ এরিয়ার দিকেও কিন্তু একইভাবে বাড়িয়ে নিতে পারেন। এইখানে আমি ওইখানটায় যে দাগটা দিচ্ছি সেখানটা কিন্তু ধরা পড়েনি, আমি পরে যেটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই দিকটাতে যেটা ক্রচ এরিয়া, সেই ক্রচ এরিয়ার দিক থেকে আমরা 2.5 ইঞ্চি করে মার্ক করব। এখানে আপনি আপনার ফোনের স্ক্রিনটা একটু জুম করে নিন, তাহলে পরে একটু ভালো বুঝতে পারবেন, বা আপনি টিভি থেকে যদি দেখছেন তাহলে স্ক্রিনটা একটু জুম করে নিন, ভালো বুঝতে পারবেন। এবার দেখুন এই ক্রচ এরিয়া থেকে আমরা বাকি যে অংশটা সেটা এ লাইন শেপ করে এখানটাতেও কিন্তু 2.5 ইঞ্চি করেই কিন্তু আমরা বাড়িয়ে নেব যতটা সম্ভব হচ্ছে। তো এইভাবে আমরা নিচের দিকেরও ঘেরটা বাড়িয়ে নিলাম এ লাইন শেপ করে। এবার এইখানে নিচের দিকে দেখুন এইরকমভাবে যেভাবে দাগ দিচ্ছি সেভাবে কাট করব। এবার ক্রচ এরিয়াটা মার্ক করবার জন্য এই যে ফ্রন্ট পার্টটা সেটাকে আমি সামনে এগিয়ে আনলাম, যেখানে 2.5 ইঞ্চিটা এঁকেছি সেইখানে এগিয়ে এনে একই সাথে যদি আমি এরকমভাবে ক্রচ এরিয়াটাকে ড্র করি তাহলে কিন্তু আমাদের এই ক্রচ এরিয়াটা একই মাপের হবে, তাহলে সেলাইটা করবার সময়তে কোনো রকমের অসুবিধা হবে না, ছোট বড় হবে না। তো এইভাবে আমি কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে আমার ক্রচ এরিয়াটাকে বাড়িয়ে নিলাম, মেপে দেখে নিলাম যে হ্যাঁ এটাও 2.5 ইঞ্চি বেশিই রয়েছে, মানে কনফার্ম হয়ে নিলাম সত্যি এরকম প্রসেসে এরকম ট্রিক্সের মাধ্যমে এটা ঠিকঠাক হয়, তো হ্যাঁ ঠিকঠাকই হয়। তো এইরকমভাবে আমি এই সাইড থেকেও দেখুন এই ফ্যাব্রিকটা আমার বেঁচে গেছে। যদি আমি এখানে বটমে আর একটু ডিজাইন তৈরি করব বলে মনে করতাম তাহলে সেটাও তৈরি করা যেত, বা এই ফ্যাব্রিকটাকে আমি অন্য কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারবো। তো এইরকমভাবে একটুখানি কম ফ্যাব্রিক ওয়েস্ট হয়ে আমি কিন্তু এখানে খুব সুন্দর ঘেরদার একটা প্লাজো প্যান্টকে কাট করে ফেলেছি। এটা ছিল প্লাজো প্যান্টের একটা দিকের কাটিং, আর যেদিকে আমি 1 ইঞ্চি বাড়িয়েছি সেটা আরেকটু সামনের দিকে নিয়ে এসে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে এত বড় অংশটা আমি স্ক্রিনে আনতে পারছিলাম না, তো দেখুন এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি যে এখানেও কিন্তু আমরা 1 ইঞ্চি একটু বাড়িয়ে নিতে পেরেছি। এই অংশটাতে এই দুটো দিকেই যদি এইভাবে ফ্লেয়ারটা বেড়ে যায় তাহলে দেখতে খুব ভালো লাগবে, পরে তো অনেকটাই আরাম লাগবে। কিভাবে স্টিচ করতে হবে আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেব। তো এখানে দুটো দিক দুরকম মাপের হবে, মানে ফ্রন্ট আর ব্যাক পার্টটা দুটো ছোট বড় হবে, তাহলেই এটা বেশি ঘেরদার হবে। তো এইভাবে ঘেরটা আমি বাড়িয়ে নিয়েছি, এতে করে অনেক বেশি কমফোর্টেবল ফিল করতে পারবেন আপনি। এবার এই যে কোনাগুলো দেখুন কীরকম বেরিয়ে রয়েছে, তো এই কোনাগুলোতে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। আমি 1 ইঞ্চি নিচ্ছি, আপনি 1.25 ইঞ্চও
তারা গোলাইটা দিতে পারেন। এইভাবে দুটো দিকে গোলাই দেব। এদিকটা তো সমান হয়ে রয়েছে, এটার সাথে প্রায় একই রকমভাবে এদিকটা তো কাট করে নিলাম। এবার অন্য পাশটা কি করে কাট করব, ওখানটা অনেকটা ছোট বড় হয়ে রয়েছে, ওখানে এই উপরের পোর্শনটা ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্টের সাথে এইভাবে মিলিয়ে নেব, দিয়ে এখানটাতে এইভাবে গোলাইটা দিয়ে নেব। তাহলেই আমরা এখানে সুন্দরভাবে গোলাইটা দিয়ে নিতে পারবো। আমাদের কাটিংটা একদম সমান হবে ব্যাক এবং ফ্রন্ট পার্টে। এই ট্রিক্সটা কিন্তু মাথায় রাখবেন, না হলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা এখানে ফ্রন্ট এবং ব্যাক পার্টে এই সমানভাবে কাট করে নিলাম। এইভাবে আমাদের ফ্রন্ট এবং ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টিচিংটা দেখব ধাপে ধাপে। পুরো স্টিচিং ভিডিও আমি এখানে আপনার সাথে শেয়ার করেছি, তাই আশা করব পুরো ভিডিওর সাথে আপনি জুড়ে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন আমি ফ্রন্ট এবং ব্যাকে এফ এবং বি বলে মার্ক করে দিচ্ছি, লিখে দিচ্ছি, তাহলে স্টিচিং করবার সময় আমার কখনোই অসুবিধা হবে না। যারা বিগিনার্স তারা তো অবশ্যই এই প্রসেসটা করবেন। আমাদের সবসময় এই ক্রচ এরিয়ার দিক থেকে ব্যাক পার্টটা একটু লম্বা থাকে, সাধারণত 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি থাকে। আমি এখানে 1 ইঞ্চি মতন বাড়িয়ে রাখলাম, তাই আমার এই ফ্রন্ট পার্টটা যেটা ওপরে রয়েছে ফ্রন্ট পার্টটা 1 ইঞ্চি আমি কমিয়ে দিচ্ছি, মানে কেটে ছোট করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে কিন্তু একদম ভুলবেন না। একদম এখান থেকে ওপর পর্যন্ত এভাবে, মানে এই দিকটা সমান থাকবে, আর এখানটা ক্রচ এরিয়ার সামনেটা একটুখানি ছোট করে দিয়েছি ফ্রন্ট পার্টে, তো 1 ইঞ্চি মতন। তাহলে আমাদের ওই অংশটা বেড়ে যাবে। নিচে ওই পিছনের দিকে কিন্তু কিছু করবেন না। এবার আমরা ক্রস লাইনটা জুড়ে দেবো। কি করে জুড়বো চলুন আমরা মেশিনে গিয়ে জুড়ছি। এইভাবে দুটো সোজা দিকে ভেতর দিকে রাখছি, আর এই যে এফ এফ করে মার্ক করেছি, এটা তার মানে ফ্রন্টের ক্রচ এরিয়া। তাই এইভাবে দুটো দিককে কিনারি বরাবর ধরবো, আর মোটামুটি 1/2 ইঞ্চি ভেতর দিকে রাখছি, রেখে স্টিচ করছি। এখানে যখন স্টিচ করবেন ডবল স্টিচ তো অবশ্যই করতে হবে, দুবার করে স্টিচ করবেন। সামনের অংশটা পিকো করার সম্ভাবনা থাকলে সেটাও করবেন, কিন্তু পিকো করার আগে এই মাঝ বরাবর আমরা একটা টপ স্টিচ লাগিয়ে নেব, তাহলে সেলাইটা ভীষণ শক্তপোক্ত হবে। আর এই রকমভাবে স্টিচ করা থাকলে আপনার ভীষণ কমফোর্টেবল হবে এবং দেখতেও বেশ সুন্দর হবে। এই রকমভাবেই দুটো ক্রচ লাইন আমরা জুড়ে নিয়েছি। আর এবার দুটো সোজা দিক মুখোমুখি রেখে আমরা ধারের সেলাইটা আমরা করে নেব। সাইডের যে লাইনের স্টিচটা ওয়েস্ট লাইন থেকে একদম নিচে বটম পর্যন্ত আমরা স্টিচ করব দুটো পাশে। একটা পাশ স্টিচ করার পর আপনার ফ্যাব্রিক কম পড়ে যাবে, তখন এইভাবে কিনারি দুটোকে মিলিয়ে নিয়ে স্টিচ করবেন। সেটা ফ্যাব্রিক কম পড়ছে, তার কারণ আমাদের ছোট বড় হয়ে মাপে আমরা কেটেছি এরকম কমফোর্টেবল করার জন্য। এই দিকটা স্টিচ করা হয়ে যাওয়ার পর আমরা এখানে মিডিলে পিন দিয়ে আটকে নিচ্ছি। ক্রচ লাইনের যে মিডিল স্টিচটা সেটা আমরা এইভাবে তৈরি করে নেব। তো এইভাবে আমরা কিন্তু মিডিলের স্টিচটা করব, সেটাও আমি এখানে স্টিচিংটা দেখিয়েছি, চলুন আমরা একবার দেখে নেব। এই মিডিলে পিন দিয়ে আটকে নেবেন, এতখানি লম্বা, তাই ছোট বড় হয়ে যাবার কোনো রকম সম্ভাবনা থাকবে না। বটম থেকে স্টিচটা করা শুরু করেছি, আমি এখানে ক্রচ এরিয়ার পোর্শনটা দেখাচ্ছি। দুটো ক্রচ এরিয়া এইভাবে মিলিয়ে নিয়ে আমরা এখানেও কিন্তু 1/2 ইঞ্চি মতন এইভাবে রেখে স্টিচ করছি। এখানেও আমি এখানে ফোল্ড করে স্টিচ করেছি, পিকো করিনি, এখানে ফোল্ড করে দুবার করে স্টিচ করে দিয়েছি। এতে করে এটা শক্তপোক্ত হয়েছে এবং সুন্দর হয়ে গেছে। এবার আমরা কিন্তু এবারে চলে আসি, এখানে ইচ্ছা করলে আপনি পকেট লাগাতে পারেন। পকেট লাগানো এই লাইন প্লাজো কী করে স্টিচ করতে হয় তার ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। এবার দেখুন আমরা এই বটমটা এই লাইন সেভ হয়ে রয়েছে, আমব্রেলা সেভ হয়ে রয়েছে, এটা ফোল্ড করে স্টিচ করছি। এটা আমার অনেক ভিডিওতে শেয়ার করা রয়েছে, তাই আলাদা করে দেখালাম না। এখানে বেলটা ইলাস্টিক নিয়েছি আমি, আপনার যা ওয়েস্ট লাইন তার থেকে 4 ইঞ্চি মাইনাস করে নেবেন। দেখুন এবার আমরা প্লাজোটাকে সোজা করে নিয়েছি, আর এখানে আমরা সোজা অবস্থায় এই রকম ভেতর দিকে ইলাস্টিকটাকে স্টিচ করে দেখুন সেলাইয়ের সাথে সেলাইটা মিলিয়ে নেবেন, যে এই যে ফোল্ড করে আসছে সেলাইটা এবার স্টিচ করতে করতে দেখবেন প্রত্যেকটা 4টে অংশতে এরকম স্টিচ পাবেন, যেন মিলে যায়, তাহলেই বুঝতে পারবেন ঠিকঠাকভাবে হচ্ছে। ইলাস্টিকের ওপরে যেন স্টিচিংটা না যায় সেটা খেয়াল রাখতে হবে অবশ্য করেই। এইভাবে স্টিচটা করবেন। একটু দূর স্টিচ করার পরেই দেখবেন কোথাও গেলে আপনার ইলাস্টিকটা ফুরিয়ে যাচ্ছে, তখন ইলাস্টিকটা টেনে নিয়ে স্টিচ করবেন, তাহলে আবার সুন্দরভাবে এটা স্টিচ করা যাবে। আর কি করে ডিটেলিংয়ের সাথে স্টিচ করতে হবে সে যদিও আমি এখানেও দেখিয়ে দিয়েছি, তাহলে একদম ছোট করে আরেকটা বড় ভিডিও আছে, সেখানে দেখতে ভুলবেন না। এবার এই ইলাস্টিকের ফ্রন্টের ক্রচ এবং ব্যাক লাইনের এই ক্রচ এরিয়াগুলোতে ডাবল করে স্টিচ করে নেব, তাহলে ইলাস্টিকটা চারিদিকে ঘুরে যাবে না। পুরো তার আগে আমি
সমান করে নিয়েছি এই গ্যাদারটা। তারপর এখানে টেনে নিয়ে আমরা এখানে ওপর দিয়ে এটা স্টিচ করব, তাহলে ইলাস্টিক তো আর একেবারেই ঘুরবে না। আপনার যদি হ্যান্ড সুইং মেশিন হয় তাহলে আপনি এই দুটোর জায়গায় 4টে স্টিচ করবেন, আর কাউকে তাহলে বলবেন যে এটাই এই সুইং যে রোল এটা ঘুরিয়ে দেবার, তাহলে এভাবে সুবিধা হবে স্টিচ করতে। তো এইভাবে আমরা স্টিচ করে নিয়েছি, আমাদের প্লাজো একদম রেডি। চলুন ফিনিশিং লুকটা একবার দেখে নিই। দেখুন কতটা ঘেরদার হয়েছে, এবার মেপে দেখাবো কতখানি ঘের আমরা পেলাম। তো এখানে আমার ছিল 2 মিটার মাত্র ফ্যাব্রিক, আর তাই দিয়ে আমি এখানে তৈরি করে ফেলেছি এতটা ঘেরদার একটা স্কার্ট প্লাজো বা এ লাইন প্লাজো। তো দেখুন এখানে 19 ইঞ্চি রয়েছে আমার একটা পোর্শন, একে 4 দিয়ে গুণ করলে 76 হচ্ছে, মানে 90 ইঞ্চকে 76 ইঞ্চ আমি এরকমভাবে ঘেরগুলো পেলাম পুরোটায়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, চার্ট মানে আমার দুটো পা মিলিয়ে 4টে।